লাইটটা এখন বন্ধই থাক, কারণ আলো পার্ট 2 কালকে আসছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞান এবং টেস্ট পরীক্ষার পেছনে অ্যাডভেঞ্চার একাডেমি খুব জোর লেগে পড়েছে ভাই। সেটা ওয়ান শট হোক, সেটা কুইক রিক্যাপ হোক, 36 নম্বরের এমসিকিউ ভিএসএ কিউ হোক, এসএ কিউ হোক, এলএ কিউ হোক, সাজেশন সেট হোক, কি না করেছি, পুজো স্পেশাল রিভিশন পর্যন্ত দিয়েছি। এত প্র্যাকটিস তোদেরকে করিয়েছি আমি ইউটিউবে। আর কালকে তো আসছে আমাদের আলো পার্ট 2। তার মানে তুই বুঝতে পারছিস কি লেভেলে অ্যাডভেঞ্চার একাডেমি তোদের জন্য করছে, চেষ্টা করছি অন্তত আমি। এবার যা হবে তোদের ওপর, যা করানোর আমি করিয়ে দিচ্ছি, এইটুকু কথা দিয়েছি। যা করাচ্ছি যদি পারফেক্টলি করতে পারিস, অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ যার কাছে থাকবে, ওই 95 থেকে 100 গোল্ডেন বেল্টে সে ঢুকবেই ঢুকবে। ভাগ্য ভালো থাকলে 100 পাবে, যেটা প্রচুর ছেলে মেয়েকে পাইয়ে দেখিয়েছে। চল আজকে আর বেশি কথা নয়, কালকে আসল ভিডিও আসছে কিন্তু সকাল 8টার সময়, আলো পার্ট 2 ধামাকা ব্যাচের ভিডিও। ওইটা ধামাকা ব্যাচের ক্লাস আমি কালকে ইউটিউবে দিয়ে দিচ্ছি। ধামাকা ব্যাচে অলরেডি আলো শেষ হয়ে গেছে পার্ট 3 করে। পার্ট 3টা নিশ্চয়ই আসবে না, পার্ট 2টাই তোদেরকে দেওয়া হচ্ছে ইউটিউবের মধ্যে। আর এমনি নর্মাল আমাদের প্র্যাকটিস তো রেগুলার চলছে। কত প্রবলেম প্র্যাকটিস করাচ্ছি তোদেরকে। দেখ আজকের যে প্রথম প্রবলেমটা আছে, একটু আধুনিক ধরনের প্রশ্ন। আমি জানি এই প্রশ্নটা বহু ছেলে মেয়ে এখনো পর্যন্ত চোখে দেখিসনি কোনোদিন, কিন্তু যারা দেখিসনি, যারা দেখেছি সবাই এদিকে দেখে নে একবার। বলেছি একটি গ্যাস সে প্রসারিত হওয়ার সময়, তুই বলবি দাদা প্রসারিত মানে কি, জানা উচিত, তাও বলছি। একটা গ্যাস যখন ওড়ে, একটা গ্যাস যখন ছড়িয়ে পড়ছে, একটা গ্যাসের যখন আয়তন বাড়ছে, তখনই আমরা বলি সেই গ্যাসটা প্রসারিত হচ্ছে। তার মানে প্রসারিত হওয়া মানে আয়তন বৃদ্ধি পাওয়া। যখন তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, যখন সে প্রসারিত হচ্ছে, তখন সে পিভি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, এই সূত্রটাকে মেনে চলছে। তাহলে তোমাকে দেখাতে বলেছি যে প্রসারণের সময় গ্যাসটা শীতল হয়ে যায়। তুই বলবি এটা কি করে করবো? দেখ ভাই, এই জন্যই না অ্যাডভেঞ্চার একাডেমি আছে। দেখ এদিকে, তাহলে লিখি আমি এখানে পিভি স্কোয়ার ইকুয়াল টু কে। কেটাকে আমরা ধ্রুবক বলতে পারি। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আমি যদি তোকে বলি এই পিভি স্কোয়ারটাকে তুই পিভি ইন্টু ভি লেখ, তুই নিশ্চয়ই আপত্তি দেখাবি না। আচ্ছা তোকে যদি আমি বলি যে কোনো একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কি লেখা যায়, তুই বলবি দাদা এনআরটি লেখা যায়, ইন্টু রয়েছে ভি ইকুয়াল টু রয়েছে ধ্রুবক। বল হ্যাঁ। বল যদি একটা নির্দিষ্ট গ্যাসের কথাই আমি বলি, তার ক্ষেত্রে তার মোল সংখ্যাটা ধ্রুবক থাকে, তার ক্ষেত্রে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক যে কারোর ক্ষেত্রে ধ্রুবক থাকে। তাহলে আমি এখান থেকে যদি একটুখানি এই বিষয়টাকে এরকম করি, টি ইন্টু ভি ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এন আর। দেখতো কেটাও একটা ধ্রুবক ছিল, এন আরটাও ধ্রুবক, তাহলে কে বাই এন আর পুরো টার্মটাই কি হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল। সুতরাং টি ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক আমরা বলতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/v। তুই বলবি হ্যাঁ একদম লিখতে পারো। তাহলে আমি এখান থেকে তোকে একটা কথা বলছি, এই টি আর ভি এর মধ্যে কি ধরনের সম্পর্ক, না তুই বলতে পারিস টি প্রপোর্শনাল টু 1/v ইকুয়াল টু, আর ধ্রুবকটাকে তুলে দে, প্রপোর্শনাল সাইন চলে আসবে। তোরা তো ভেদ করে নিয়েছিস। মানে তুই বুঝতে পারছিস এই টি আর ভি এর মধ্যে কিন্তু ভাই এখন ব্যস্ত সম্পর্ক চলে এসছে। একটা গ্যাস প্রসারিত হচ্ছে, তার মানে তার আয়তন বাড়ছে। ব্যস্ত সম্পর্কে যদি আয়তন বাড়ে, তাহলে উষ্ণতা কি হয়, কমবে। উষ্ণতা কমলো মানে এই গ্যাসটা কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে। এবং প্রমাণ হয়ে গেল যদি গ্যাসটার প্রসারণ ঘটে, তাহলে গ্যাসটা শীতল হতে বাধ্য। কমপ্লিট, প্রথমটা শেষ। বলেছে গ্যাসের ঘনত্বের মান কখন সর্বোচ্চ হয় আর কখন সর্বনিম্ন হয়। তোদেরকে বলেছিলাম না গ্যাসের আচরণের একটা প্রবলেম প্র্যাকটিস সেট দেবো, ওখানে এইসব প্রশ্নগুলো আমি রেখেছিলাম। ওইটা আলাদা করে দেওয়া হয়নি, ওই জন্য এই প্রশ্নগুলো তোদেরকে কয়েকটা বেছে বেছে করিয়ে দিচ্ছি। গ্যাসের ঘনত্বের মান যদি তুই বলিস, তাহলে তুই দেখতো একটা জিনিস তুই লিখতে পারিস তো, পিভি ইকুয়াল টু এনআরটি। তুই এনটাকে লিখতে পারিস তো পিভি ইকুয়াল টু, দেখ মোলকে কি লেখা যায়, ভর বাই মোলার ভর ইন্টু আরটি, যেখানে ডাব্লুটা হচ্ছে ভর আর এমটা হচ্ছে মোলার ভর। যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে আছিস বা যারা নেই, যারা ধামাকা ব্যাচে আছিস তাদের জন্য গ্যাসের আচরণ ফুল করিয়ে প্রবলেম প্র্যাকটিস করানো হয়েছে। আর যারা ধামাকা ব্যাচের মধ্যে নেইও, তাদের জন্য গ্যাসের আচরণের কুইক রিক্যাপ করে দেওয়া হয়েছে, যেটা পুরোটা দেখলে তোর ভাই গ্যাসের আচরণ অনেকখানি রেডি হয়ে যাবে, এইটুকু আমি তোকে কথা দিতে পারি। ঠিক আছে চল, গ্যাসের ঘনত্বের যখন তুই কথা বলছিস, তুই আমাকে একটা কথা বল, ঘনত্ব বা ডি মানে কি?
মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তোরা তো 9 থেকে পড়ে আসছিস যে ভর বাই আয়তনকেই ঘনত্ব বলা হয়ে থাকে। তাহলে আমাকে এট এনি হাউ ভরের তলায় আয়তনটাকে আনতে হবে, কারণ আমাদের ঘনত্বের পরিমাপ করতে হবে। তাহলে তুই একটুখানি নিজে থেকে ক্যালকুলেশনটা তো করতেই পারিস যে ভর বাই আয়তন করলে পিএম ডিভাইডেড বাই আরটি এরকম একটা সমীকরণ চলে আসবে। এইটা তোদেরকে আর নিশ্চয়ই শেখাতে হবে না, তোরা এখন যথেষ্ট বড়। ডাব্লিউ বাই ভি কে আমরা দেখ ডি লিখতে পারি, ডি মানে ডেন্সিটি, ডেন্সিটি মানে ঘনত্ব, পিএম ডিভাইডেড বাই আরটি লিখতে পারলাম। এইবার আমাকে একটা কথা বল, তোকে বলেছে ঘনত্বের মান কখন সর্বোচ্চ হয়। তুই আমাকে একটা কথা বল ভাই, ধর কোন একটা লব আছে আর একটা হর আছে, ধর আমি তোকে একটা ভগ্নাংশ লিখে দিচ্ছি 10 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত হয় বল? 2 হয়। তুই যদি লবের ভ্যালুটাকে বাড়াস, 10 এর পরিবর্তে 20 করিস, তুই দেখবি এই পুরো রেজাল্টটার মানটা 5 ভাগ 20 বাই 5 4 হয়ে যাচ্ছে। তার মানে তুই কি বুঝলি? তুই বুঝলি কোনো একটা ভগ্নাংশের যদি আমি লবের মানটাকে বাড়িয়ে দিই তাহলে সেই ভগ্নাংশের রেজাল্টটাও বেড়ে যায়। মানে ওভারঅল মান বৃদ্ধি পায় কখন? যখন লবের ভ্যালু বাড়ে। আর ওভারঅল মান হ্রাস পাবে দেখবি কিভাবে? 20 ইকুয়াল টু 10 বাই 5 ছিল, আমি 5টাকে কেটে 10 লিখে দিই, মানে হরের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আগের বারে লব বাড়িয়েছিলাম, এবারে হর বাড়ালাম। 10 বাই 10 কত হয়ে যাবে বলে? 1 হয়ে যাবে, আর 2 থাকবে না, শেষ। তাহলে এখানে 2 এর পরিবর্তে আমি 1 লিখে দিতে পারি। তার মানে ওভারঅল রেজাল্টটা কমে গেল বল? হ্যাঁ। তার মানে আমি দুটো জিনিস বুঝলাম, লবের ভ্যালু বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, হরের ভ্যালু বাড়ালে ভগ্নাংশের মান কমে। গল্প শেষ। এইবার আমাকে যখন কোনো একটা এরকম ভগ্নাংশ দিয়ে দিয়ে বলে দিয়েছে যে আমাকে ঘনত্বের মানটাকে সর্বোচ্চ করতে হবে, তখন আমি এখান থেকে দুটো জিনিস বলতে পারি। তো দেখ, আমার কোনো একটা গ্যাসের ক্ষেত্রে মোলার মাস ফিক্সড, ওটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আমার ক্ষেত্রে সার্বজনীন গ্যাস ধ্রুবক ফিক্সড, তার মানে আমি করতে কি পারি? যদি আমাকে ডিটাকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে আমাকে প্রেসারের ভ্যালুটাকে ম্যাক্সিমাম করতে হবে, প্রেসারের ভ্যালুটাকে বাড়িয়ে 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 ম্যাক্সিমাম করতে হবে। তাহলে লব বাড়ার সাথে সাথে ওভারঅল ডি বাড়বে। আর আমাকে টেম্পারেচারের ভ্যালুটাকে কমিয়ে 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 মিনিমাম করতে হবে, কারণ হরের ভ্যালু যদি কমে তাহলেও ওভারঅল রেজাল্টটা বাড়বে। তাহলে ঘনত্বকে ম্যাক্সিমাম করার দুটো পদ্ধতি, এক হচ্ছে লবের ভ্যালু অর্থাৎ প্রেসারের ভ্যালু বাড়িয়ে দাও, ম্যাক্সিমাম করে দাও, আর টেম্পারেচারের ভ্যালুটাকে কমিয়ে 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 মিনিমাম করে দাও। এই দুটো প্রসেস তোমাকে করতে হবে, তাহলেই তুমি দেখবে ডিটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আর যখন তোমাকে ডিটাকে মিনিমাম করতে হবে, যখন তোমাকে ডি মিনিমাম বার করতে হবে, মিনিমাম ঘনত্ব, তখন তুমি কি করবে না, তোমাকে রেজাল্টটাকে মিনিমাম করতে হলে লবের ভ্যালুটাকেও মিনিমাম করে দিতে হবে, তখন তাহলে প্রেসারটাকেও আমাকে মিনিমাম করতে হবে, কমিয়ে 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 কমিয়ে। প্রেসার কমলো, লবের ভ্যালু কমলো, মানে ওভারঅল ভগ্নাংশের রেজাল্ট কমবে। আর টেম্পারেচারের ভ্যালুটাকে তোমাকে বাড়াতে হবে, কারণ হরের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে ওভারঅল রেজাল্টটা কমে যাবে। তাহলে টেম্পারেচারটাকে বাড়িয়ে 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 ম্যাক্সিমাম করতে হবে, শেষ, ফিনিশ। নেক্সট প্রশ্ন বলেছে শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু হয় কেন? শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা লঘু হয় কেন? প্রশ্ন ভুল দিয়েছে। শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ুটা লঘু হয়, তার মানে কে ভারী? শুষ্ক বায়ু ভারী আর্দ্র বায়ুর থেকে। কেন এটা হয়? জাস্ট তোকে একটা ছোট্ট এক্সাম্পল আমি দেব। ধর কোনো একটা ঘর রয়েছে, এরকম একটা ঘর আছে, আমি বললাম এই ঘরটার মধ্যে 3 জনই থাকতে পারে, 3 জনের বেশি এই ঘরটার মধ্যে থাকতে পারবে না। আমি এই ঘরটার মধ্যে 3 জনকে ঢোকালাম যাদের ওজন 100 কেজি 100 কেজি 100 কেজি। যদি 3 জনেরই ভর 100 কেজি হয় তাহলে টোটাল ঘরটার ভর কত হয়ে গেল বল? 300 কেজি। টোটাল কতজন আছে? 3 জন, মোট হয়ে গেল 300 কেজি। আমি এক কাজ করলাম, আমি এই ঘরটার মধ্যে যে 3 জন আছে তার মধ্যে দুটো 100-কে রেখে দিলাম, আর একটা 100-কে আমি তাড়িয়ে দিলাম। এই তুই যা, তুই বহুত ভারী হয়ে গেছিস, আর 300 কেজি নেওয়া যাচ্ছে না, একে আমি তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দিয়ে তার পরিবর্তে আমি 50 কেজি ঢোকালাম। তাহলে তুই আমাকে বল, ঘরে তো 3 জনই আছে, কিন্তু এখন ওভারঅল ভরটা কত হয়ে গেছে? 200 আর 50 250 কেজি হয়ে গেছে। পরিষ্কার কথা। তাহলে ওভারঅল ভরটা কমে গেল তো, কমে গেল তো রে, পরিষ্কার ব্যাপার। ঠিক সেম জিনিসটা হয় শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর ক্ষেত্রে। কেন? কারণ এই যে ধর, এটা ধর শুষ্ক বায়ু রয়েছে,
মোট বায়ুর পরিমাণ তো ফিক্স ভাই। শুষ্ক বায়ুর মধ্যে দুজন থাকে, একজনের নাম নাইট্রোজেন আর একজনের নাম অক্সিজেন। এদের দুজনেরই পরিমাণ সব থেকে বেশি, ওই জন্য এদেরকেই ধরা হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে তোরা প্রত্যেকে জানিস আণবিক ভর বা মোলার ভরটা 28 হয়। তাহলে নাইট্রোজেনের যে বাষ্প ঘনত্ব সেটা আমি 14 লিখতে পারি। এখানে সব কাজ বাষ্প ঘনত্বকে দিয়ে হয়। ওখানে যে ভরটা বলছিলাম ওইখানে পুরোটা বাষ্প ঘনত্ব দিয়ে হয়। তাহলে যার মোলার ভরটা 28 গ্রাম পার মোল, তার বাষ্প ঘনত্ব 14 আমি বলতেই পারি। অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভরটা হয় 32, তাহলে এর বাষ্প ঘনত্ব হচ্ছে 16, বলতেই পারি, পরিষ্কার কথা। তাহলে এখানে যারা যারা রয়েছে তাদের বাষ্প ঘনত্ব একজনের 14 আর একজনের 16, রাইট? যখনই বায়ুটা আর্দ্র হয়ে যাবে, সেই আর্দ্র বায়ুটা তো সেই বায়ুটার পরিমাণটা তো ফিক্স লেভেল, কিন্তু এখানে এখন কিছুটা নাইট্রোজেন আর কিছুটা অক্সিজেনকে সরিয়ে, কারণ জায়গাটা ফিক্স, অন্য কাউকে ঢুকতে হলে এদের দুজনকে একটু একটু করে সরাতে হবে। অক্সিজেন আর নাইট্রোজেনকে একটু 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 করে সরিয়ে দিয়ে ঢুকে পড়েছে জলীয় বাষ্প H2O। এখানটায় নাইট্রোজেন, এখানটায় অক্সিজেন। কি হলো তাতে? নাইট্রোজেনের ক্ষেত্রে তোরা জানিস 28/2 বাষ্প ঘনত্ব 14 হয়ে যায়। অক্সিজেনের ক্ষেত্রে তোরা জানিস 32/2 বাষ্প ঘনত্ব 16 হয়ে যায়। জলীয় বাষ্পের ক্ষেত্রে তোরা জানিস টোটাল মোলার ভর বা আণবিক ভরটা হয় 18, কারণ 16 + 2, তাহলে বাষ্প ঘনত্বটা হয়ে গেল 9। কি বুঝলি বল? কিছুটা 14 কিছুটা 16কে সরিয়ে দিয়ে তার পরিবর্তে আমি কাকে ঢোকালাম? 9 ঢোকালাম। তার মানে ওভারঅল বায়ুটার ভরটা কমে গেল, ওভারঅল বাষ্প ঘনত্বের পরিমাণটা কমে গেল। এই জন্যই শুষ্ক বায়ুটা বেশি ভারী হয়, আর্দ্র বায়ুটা লঘু হয়ে যায়। ক্লিয়ার? আমি শুধু একটু দেখবো রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা। একদম পারফেক্ট হচ্ছে, চলো, খুব ভালো কথা, ডান। এবার এগুলো যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো তুই তোর বই থেকেও পড়তে পারিস, কোনো সহায়িকা থেকে পড়তে পারিস, যদি তুই ধামাকা ব্যাচে থাকিস তাহলে আমার নোটস গুলো থেকে পড়তে পারিস, সবকিছু তোর কাছে আছে। এইটা দেখ, তোকে বলেছে একটা তুল্যরোধ বার করতে এ আর বি বিন্দুর মধ্যে। এই তুল্যরোধ বার করতে গিয়ে আমি দেখেছি অনেকজন একদম অস্থির হয়ে পড়ে। কেন ভাই? কঠিন করে ভাবলে তো অস্থির হবি, একটু সোজা করে ভাবা যাক। ধর আমি এখান থেকে একটা কারেন্ট পাঠাচ্ছি, তার আগে একটা বেসিক ধারণা ক্লিয়ার করি। যেহেতু আমি ইউটিউবে চলতরিৎ দিইনি, ধামাকা ব্যাচে চলতরিৎ করিয়েছি, সেই কারণে ওদের ওই ছেলে মেয়েগুলোর কোনো অসুবিধা হবে না। কিন্তু তোদের জন্য একটা জিনিস জাস্ট বলে দিয়ে এটা শুরু করি। ধর এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে। আমি যদি তোকে বলি যে আমি এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি, তুই আমাকে বলতো এই যে দুখানা রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই কারেন্টটা কি কমে যাবে? বেশিরভাগ ছেলে মেয়ে বলবে হ্যাঁ কমে যাবে, কারণ তারা ভাবে রোধ কারেন্টটাকে বুঝি খেয়ে নেয়। রোধ কারেন্টকে খায় না রে। রোধ হচ্ছে বাম্পারের মতো। তুই যেমন বাম্পারের উপর দিয়ে যাওয়ার সময় তো সাইকেল বা বাইকটাকে একটু স্লো করে নিস, রোধও কারেন্টটাকে কমায় না, কারেন্টের ফ্লোটাকে একটু স্লো করে দেয়, আর নাথিং। তার মানে যতটা স্পিডে কারেন্টটা যাওয়ার কথা ছিল রোধ দুখানা থাকার জন্য, তার থেকে কম স্পিডে যাবে, আস্তে 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 যাবে, কিন্তু আলটিমেট কারেন্ট ওটাই যাবে। এবার যদি এরকম একটা সিচুয়েশন থাকে যেখানে দুটো দিকে বর্তনীটা ভাগ হয়ে যাচ্ছে, তখন কি সিচুয়েশন হবে দাদা? আমি বললাম ধর এটার রোধ হচ্ছে 3 ওহম, এটার রোধ হচ্ছে 10 ওহম। এখান থেকে ধরো কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটারও ধরো আমি তোকে পরিমাণ বলে দিচ্ছি। ধর এখান থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দেখা যাবে এই কারেন্টটা এই জায়গা থেকে, যেহেতু একটা পার্টিশন পয়েন্ট আছে, দুদিকে যাওয়ার রাস্তা আছে, সেই জন্য কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। যেখানেই পার্টিশন পয়েন্ট থাকবে কারেন্ট সেখান থেকে ভাগ হবে। কিন্তু যদি কোনো জায়গাতে এরকম থাকে যে ধরো এইরকম একটা সিচুয়েশন আছে, এই নিচেরটাকে আমি মুছছি, ধরো এরকম একটা সিচুয়েশন, কারেন্ট এখান থেকে যাচ্ছে, এইটা কিন্তু পার্টিশন পয়েন্ট নয়, এইটা এরকম দিয়ে কারেন্ট এরকম ঘুরে যাবে। পার্টিশন পয়েন্ট মানে কি? এরকম দিয়ে দুটো রাস্তা রয়ে গেছে, এখানে তো রাস্তা একটা, এই গিয়ে তোমাকে এই যেতে হবে, তোমার কাছে আর কোনো অল্টারনেট রাস্তাই নেই, তাহলে কারেন্ট ওখান দিয়ে একই কারেন্ট যাবে। কিন্তু যেখানে পার্টিশন রয়েছে, যেখানে দুদিকের রাস্তা রয়েছে, সেখানে এদিকে কিছুটা কারেন্ট যাবে, এদিকে কিছুটা কারেন্ট যাবে। এবার কোন কারেন্টটা কোন দিকে যাবে? এই দিকে কারেন্টটা দেখছে রোধের পরিমাণ কম, আর এদিকে দেখছে রোধের পরিমাণ বেশি। যেদিকে রোধের পরিমাণ বেশি সেদিকে কম কারেন্ট যাবে, ধরো এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। আর যেদিকে রোধের পরিমাণটা কম সেদিকে বেশি কারেন্ট যাবে, ধরো এখানে 20 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। হেয়ার ইজ দ্য ডিফারেন্স, আর কিচ্ছু না। বেশি রোধ তো কম কারেন্ট যাবে, কম রোধ তো বেশি কারেন্ট যাবে।
আলটিমেট এখানে গিয়ে আবার দুটো মিলিয়ে আবার 25 অ্যাম্পিয়ার কারেন্ট হয়ে যাবে, গল্প শেষ। আশা করতে পারি পুরো বিষয়টা তোদের কাছে একবারে পরিষ্কার আছে। এইবার এখানে দেখ, ধর আমি তোকে বলছি যে এখান থেকে আমি কিছু পরিমাণ কারেন্টকে পাঠাচ্ছি, এখানে একটা পার্টিশন পয়েন্ট তুই দেখতে পাচ্ছিস, দুদিকে চলে যাওয়ার রাস্তা আছে, এইদিকে কিছুটা কারেন্ট চলে যাবে, এইদিকে কিছুটা কারেন্ট চলে যাবে। কিন্তু বিষয়টা কি, ধর এইদিকে যে পরিমাণ কারেন্টটা গেল সেটা এই রোধের মধ্যে দিয়ে গিয়ে আবার এখান থেকে এদিকেই যাবে, কারণ এখানে আর কোনো পার্টিশন পয়েন্ট নেই, গিয়ে তোমাকে এটাই যেতে হবে। তার মানে এই রোধটার মধ্যে দিয়ে আর এই রোধটার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট এই পর্যন্ত এসে পৌঁছাবে, বল হ্যাঁ। ডান। এইটার মধ্যে দিয়ে আর এইটার মধ্যে দিয়ে সেম কারেন্টটা গেল, দুটো রোধের মধ্যে দিয়ে যদি সেম কারেন্ট যায় তাহলে রোধ দুটো কি সমবায়ে রয়েছে? শ্রেণী সমবায়ে রয়েছে। শ্রেণী সমবায়ী তড়িৎ প্রবাহ মাত্রাটা অপরিবর্তিত থাকে। তার মানে এই দুটো 1 ওহম রোধ, এরা দুজন শ্রেণী সমবায়ে রয়েছে। বল যদি এরা দুজন শ্রেণী সমবায়ে থাকে তাহলে এই দুটো রোধের তুল্য রোধ, আমি ধর নাম দিয়ে দিলাম R1, এটা ধর দিয়ে দিলাম R2, তাহলে R1 আর R2 এর তুল্য রোধ কত? পরিষ্কার হবে, ফিজিক্যাল সায়েন্স ঝড়ের মতো পরিষ্কার হবে। আর 11-12 যখন কেমিস্ট্রি করাবো আরো ঝড়ের মতো পরিষ্কার হবে। দেখতে থাক কি করি, দেখ না ফিউচার কোথায় যায় দেখ না। আমি ধর RS বললাম ইকুয়াল টু কি হয়ে যাবে বল? R1 প্লাস R2, 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2 ওহম হয়ে যাবে, গল্প শেষ। এইবার এই যে ওপরে 2 ওহমটা রয়েছে তার সঙ্গে নিচের 2 ওহমটা কোন সমবায়ে আছে? কারণ তুই জানিস যে ওপরের রোধগুলো আর নিচের রোধটা একই দুখানা সেন্টার পয়েন্টের সাথে কানেক্টেড, কিন্তু তাদের মধ্যে দিয়ে সেম কারেন্ট তো যায়নি। যদি দুখানা রোধের ওপরের তুল্য রোধটা, এখন তো তুল্য রোধ হয়ে গেছে মানে একটাই রোধ আছে, ওপরের রোধটা আর নিচের রোধটা, এই দুটো রোধে দুটো কমন পয়েন্ট দেখ, এই এ প্রান্ত আর বি প্রান্ত দুটো রোধের ক্ষেত্রেই তো সেম। যখন দুখানা রোধের কমন প্রান্তগুলো সেম থাকে কিন্তু তাদের মধ্যে সেম কারেন্ট যায় না, তারা শুধুমাত্র দুই প্রান্তের বিভব প্রভেদটা সেম থাকে, তখন তারা দুজন সমান্তরাল সমবায়ে রয়েছে। যেখান থেকে পার্টিশন হয়েছে, এই ওপরের রোধগুলো শ্রেণীতে থাকলে নিচে যেখানে পার্টিশন হয়েছে যে রোধটার সাথে, সেই রোধটার সাথে এরা দুজন সমান্তরালে রয়েছে। তার মানে আমি যদি তোকে বলি এইটা R3, তাহলে RS মানে এদের দুজনের শ্রেণী সমবায় তুল্য রোধ, ও R3 তুল্য রোধ কত হয়ে যাবে? এরা দুজন তো শ্রেণী সমবায়ে রয়েছে। তার মানে আমি বলি, যদি বলি তুল্য রোধটা হচ্ছে R টোটাল, পুরো সমবায়ের তুল্য রোধ ইকুয়াল টু কি শিখিয়েছিলাম, দুখানা রোধ যদি সমান্তরালে থাকে, একটা 2 ওহম আরেকটাও 2 ওহম, প্রথমে ওপরে গুণ করতে হয় 2 গুণ 2, আর নিচে যোগ করতে হয় 2 প্লাস 2। শর্টকাট টেকনিক এটা, নাহলে তুই এইভাবেও করতে পারিস 1/RT ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 করে ঘুরিয়ে ঘুরিয়ে তুই আর এর মান বার করবি, এখানে 2 এখানে 1 প্লাস 1, আবার তুই এটাকে ঘোরাবি। অত করার দরকার নেই, তো শর্টকাট শিখিয়ে দিয়েছি। যদি দুখানা রোধটাকে সমান্তরাল সমবায় তুল্য রোধ বার করতে বলে তাহলে ওপরে গুণ করবে, নিচে যোগ করবে, 2 এ 2 এ 4, 2 প্লাস 2 4 হয়ে গেল 1 ওহম, গল্প শেষ। তার মানে ওভারঅল এ আর বি বিন্দুর মাঝে তুল্য রোধ কত? 1 ওহম, শেষ, ফিনিশ। তড়িৎ রোধ আর তাপীয় রোধের মধ্যে তুলনা করতে বলেছে, ভাই এসব তো বহুবার করিয়ে দিয়েছি, আগের যে সেটটা করেছি তার মধ্যেই শিখিয়েছি যে তড়িৎ রোধ কি আর তাপীয় রোধ কি, তাদের দুজনকে পাশাপাশি রেখে আমি দেখিয়েছিলাম। তড়িৎ রোধের জন্য তড়িৎ প্রবাহে বাধা দান করে তড়িৎ রোধ, আর তাপ প্রবাহে বাধা দান করে তাপীয় রোধ। সমীকরণগুলো তোদেরকে শিখিয়েছি কিরকম ভাবে কি সমীকরণ আসে না আসে। তোরা একটুখানি এর এককটা আর এর এককটা নিচে লেখ দেখি, এই দুটোর একক লেখ দেখি। চল নেক্সট। বলছে এটা লেন্সের ক্ষমতা 2.5 ডায়োডটার সামনে প্লাস আছে, লেন্সটার ফোকাস দৈর্ঘ্য আর প্রকৃতি নির্ণয় করো। প্রথমেই তোকে বলে দিই প্রকৃতিটা উত্তল হবে কারণ প্লাস রয়েছে। এবার একটুখানি খেয়াল করবে ফোকাস দৈর্ঘ্য কি করে বার করে, ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু 1/p। যখন এই পিটা সেন্টিমিটারে আছে, এই পিটা যখন মিটারে তোর ডায়োপ্টারে রয়েছে, মানে মিটার ইনভার্সে রয়েছে, যখন এই মোদ্দা কথা তো মনে রাখতে হবে, মনে রাখ যখন পিটা ডায়োপ্টারে থাকে তখন আমি এরকম ভাবে লিখবো, সোজা কথা সবই আলটিমেটলি একই রকম বেরোয়। এই যে 1/p এর ভ্যালু কত দিয়েছে বল? 2.5। যখনই 2.5 তুই এখানে বসালি, তুই এমনি করে পয়েন্টটা তুলে উপরে একটা 10 করলি, তুই করলি 10/25, তুই এখানটায় ভাগ করছিস 0.
4 25 100 বেরিয়ে গেল, তার মানে অ্যান্সার চলে এলো তো 0.4। এই যে তো 0.4টা চলে এলো, নিচে ডায়োপ্টার বসিয়েছিলি তোরে, মানে এসআই একক, তাহলে এফ এর মানটা কিসে বেরোবে? মিটারে বেরোবে। তাহলে ফোকাস দৈর্ঘ্য তোর মিটারে বেরিয়ে গেল। তুই যদি এটাকে সেন্টিমিটারে বার করতে চাস তাহলে 40 হয়ে যাবে। 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। যেহেতু ফোকাস দৈর্ঘ্যটা পজিটিভ আছে, সেই কারণে এই লেন্সটা হচ্ছে একটা উত্তল লেন্স। পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। ফাইনাল, ডান ডান। নেক্সট। আচ্ছা, আর প্রশ্ন নেই, চলো ফিনিশ। যে কটা প্রশ্ন ছিল সব কটা প্রশ্ন তোদেরকে আমি করিয়ে দিয়েছি, এবং আমি আশা করবো যে নতুন নতুন কিছু কনসেপ্ট তোদেরকে শেখালাম, সেগুলো খুব ভালো করে তোরা খাতার মধ্যে নোট ডাউন করে নিবি। আজকের মতো এখানেই। কালকে কিন্তু অবশ্যই সকাল 8টার সময় আসতে হচ্ছে চ্যানেলে, বা তোদের যদি কোনো প্রেফার টাইম থাকে তোরা সেটাও বলতে পারিস। আচ্ছা, টাইম 8টা দিয়ে দিয়েছি, প্রত্যেকে নিজেদের মতো করে দেখবে। যার 8টায় হবে 8টায় দেখবে, যার 9টায় হবে 9টায় দেখবে, যার 10টায় হবে 10টায় দেখবে, কিন্তু দেখবে। প্রতিসরণ, প্রিজম, পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, চ্যুতি কোণের বিষয়গুলো, প্রমাণগুলো, আয়তকার স্ল্যাবের প্রমাণ, প্রিজমের প্রমাণ সব করানো আছে। আলো পার্ট 3 তে লেন্স করানো আছে। আলো পার্ট 3 আমাদের ব্যাচের মধ্যেই থাকবে, ওটা তো ইউটিউবের মধ্যে যাবে না এই মুহূর্তে। যতটা দেওয়ার, যা দেওয়ার আমি সব করছি তোদের জন্য। তুই শুধু এইটুকু মাথায় রাখিস, পড়তে তোকে হবে, রেজাল্ট তোকে করতে হবে। তোর যদি ক্ষমতা থাকে তুই আমার ইউটিউব থেকে পড়েও পেয়ে যাবি সব, যদি তোর দম থাকে। আর ইউটিউব প্লাস ধামাকা ব্যাচ দুটো যার কাছে থাকবে সে তো 95 থেকে 100 গোল্ডেন বেল্টে যাওয়ার জন্য একদম প্রিপেয়ার। কারণ যারা জানে ধামাকা ব্যাচে কি করানো হচ্ছে, তারা জানে, তারা সত্যিই জানে কিভাবে প্রত্যেকটা প্রবলেম ডিসকাস করে দেওয়া হচ্ছে। আজকের মতো এখানেই। যারা যারা ধামাকা ব্যাচে ভর্তি হতে চাইছিস এখনো, তারা 6289360364 এই যে নাম্বারটার মধ্যে কন্ট্যাক্ট কর। সেখানে তোকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। কোর্স ফিটা হচ্ছে 899। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। আরেকটা বিষয়, লাইটটা এখন বন্ধই থাক, কারণ আলো পার্ট 2 কালকে আসছে। দেখা হচ্ছে।